কাঁদছে বাংলাদেশ। কাকে খুঁজতে এসেছেন? আমার আব্বুকে। এখনো দেখতে পাইনি বাচ্চারে কি পজিশনে আছে, কি অবস্থায়। স্কুলে আছড়ে পড়ল যুদ্ধ বিমান, ক্লাসরুম পরিণত মৃত্যুকূপে, সন্তান হারানো বাবা মার সাহায্যেরই আর্তনাদ। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন দিগ্ভ্রান্ত স্বজনরা। আমার কলজা আমি এত কষ্ট কইরা ফালছি, আমার কলজাকে আল্লাহ এত বড় ছেল দিল। পাইলট সহ নিহত 19, বাড়তে পারে মৃত্যুর মিছিল। কাল রাষ্ট্রীয় শোক। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে। আর কিছুক্ষণ পরেই বাজত স্কুল ছুটির ঘন্টা, ঠিক এর মাঝেই যেন জীবনের ছুটি হই হুল্লোড় করে উত্তরার মাইলস্টোন স্কুলে যে শিশুদের ফেরার কথা বাড়িতে, তারা আজ পথ ধরেছেন অন্য ঠিকানায়। এতটা মর্মান্তিক মৃত্যু আগে দেখেনি বাংলাদেশ। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে মুহূর্তেই শেষ হয়ে যায় সবকিছু। পাইলট সহ এখন পর্যন্ত 19 জনের প্রাণহানির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আহত 1.5 শতাধিক এবং তাদের 1.5 শতাধিক শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা হচ্ছে। এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। তখন মধ্য দুপুর, বিদ্যালয়ে ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু মাথার ওপর এমন ভয়াবহ বিপদ তা ঘুণক্ষরেও ভাবেনি কেউ। অদূরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্বাভাবিকভাবেই উড়োজাহাজ ওঠানামা দেখে অভ্যস্ত উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। কে জানতো এই বিমান শুধু তাদের নয়, জাতির জীবনেও নিয়ে আসবে এমন মর্মান্তিক দিন। দুপুর 1:06 বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে। মুহূর্তেই ধরে যায় আগুন। স্কুলের মুখরিত প্রাঙ্গণ মুহূর্তেই পরিণত হয় বিধ্বস্ত এলাকায়। পুড়ে যাওয়া দেহ নিয়ে ছুটতে থাকে শিশুরা। চিৎকার আর কান্নার রোলে ভারী হয়ে ওঠে দিয়াবাড়ির বাতাস। এমন মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়ে সবাই। আহত আর দগ্ধদের নিয়ে আশেপাশের হাসপাতালে ছুটে যান স্বজন, স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছুটি হবে একটু পর সবাই ছিল। তখন আমাদের ক্লাস চলছিল আর বাচ্চাদের তখন ছুটি ছিল, তো অনেক বাচ্চারা ক্লাস থেকে বের হয়েছে আর কিছু মাঠে ছিল, আবার কেউ জন্য এক্সট্রা ক্লাসের জন্য ক্লাসের মধ্যে ছিল বাচ্চারা। 7, 8, 9, 10, 11, 12 এরকম বাচ্চাদেরকে পেয়েছি আমরা। তারপর হচ্ছে যারা আশেপাশে ছিল, আয়া বুয়া 2-1 ছিল, তাদেরকে আমরা পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি এবং রাজনীতিবিদরা। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দুরন্ত দুপুরে কিচিরমিচিরের গল্প ফেলে ছোট্ট পাখিরা এখন নিথর নীরব। হাসপাতাল জুড়ে কচি কাঁচাদের আর্তনাদ আর স্বজনদের আহাজারি। কোমল শরীরগুলোতে পুড়ে যাওয়ার যন্ত্রণা যেন আর সয় না। শিশু কিশোরদের ওপর হঠাৎ আছড়ে পড়া এক মর্মান্তিক দুপুর। ক্লাসরুম থেকে সরাসরি হাসপাতালে মা বাবার আদর মাখা কোমল শরীরগুলোতে আগুনের সে কি ভীষণ যন্ত্রণা।
পুড়ে যাওয়া হাত, জ্বলে যাওয়া মুখ, ভস্মীভূত হওয়া এক ঝাঁক স্বপ্ন। প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি শুধু, ছিন্ন ভিন্ন হয়ে গেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল পড়ুয়া অনেকের সোনালী ভবিষ্যৎ। সোমবার বিকেল পর্যন্ত আহতের তালিকায় 164 ছাড়িয়েছে। বড় হচ্ছে নিহতের মিছিলটাও। হতাহতের সেই মিছিলে কতজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কিংবা অভিভাবক আছেন কে জানে। ঘটনার পরপরই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় আহতদের। আর অগ্নিদগ্ধদের বেশিরভাগের ঠিকানা জাতীয় বার্ন ইনস্টিটিউট। মাথায় আকাশ ভেঙে পড়া এক বেদনার মুহূর্তে এ হাসপাতাল থেকে সে হাসপাতাল, স্বজনদের ছোটাছুটি, প্রিয়জনদের খোঁজে। আমার কলজা আমি এত কষ্ট কইরা ফালছি, আমার কলজাতকে আল্লাহ এত বড় ছেল দিল। 70 থেকে 80% আসলে বার্নের আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যে কিছু ডেড বডিও পাওয়া গিয়েছে। প্রথম যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে, 100% বার্ন ছিল এবং স্কিন খুলে খুলে পড়ছে, এটা আমাদেরকে দেখতে হয়েছে। দগ্ধদের অনেকের শরীর পুড়ে গেছে 80 থেকে 90%। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালও। যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। সো আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এমন মানবিক বিপর্যয়ের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে জানে না কেউ। তবে হতাহতদের পরিবারগুলো হয়তো জেনে গেছে এ শোক ভারী হবে আকাশ সমান। মাকসুদুন নবী, চ্যানেল 24। আপনারা দুপুর থেকে চ্যানেল 24-এর পর্দায় এই দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছেন এবং আমরা জানানোর চেষ্টা করছি এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বলছে পাইলট সহ এখন পর্যন্ত নিহত 19, তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সবাই। আমাদের সহকর্মীরা হাসপাতালগুলোতে ছড়িয়ে রয়েছেন এবং দুর্ঘটনাস্থলেও রয়েছেন আমাদের সহকর্মী। এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমাদের সহকর্মী। এই মুহূর্তে আমাদের আশরাফুল আলম আকাশ আমাদের সহকর্মী সেখানে আছেন। আশরাফুল আলম আকাশ রয়েছেন, আমি তার কাছ থেকে বার্ন ইনস্টিটিউটের খবর জানার চেষ্টা করবো। যে আকাশ, বেশিরভাগ অগ্নিদগ্ধ নিয়ে আসা হয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের অনেকেরই 80 থেকে 90% দেখা গেছে পুড়ে গেছে। কি অবস্থা দেখছেন, চিকিৎসকরা কি বলছেন? মূলত এখন পর্যন্ত যদি আমরা বলে রাখি 100 জনেরও বেশি কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছে। তবে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত প্রায় 50 জনের বেশিকে ভর্তি দেখানো হয়েছে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু আশঙ্কাজনক। এমনই তথ্য জানিয়েছিলেন আইন উপদেষ্টা। তিনি যখন এখানে এসে আহতদেরকে দেখিয়েছেন, দেখার পরই মূলত তিনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এর পরবর্তী আসলে আবার রাতের 8টায় আরেকটি সংবাদ ব্রিফিং আছে, যেখানে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা দায়িত্বরত আছেন তারা মূলত সার্বিক বিষয় নিয়ে একটি ব্রিফিং করবেন। তখন আসলে যে চিত্রটি সেটি উঠে আসবে, কারণ এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেক রোগী এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তারা কিন্তু ভর্তি হয়েছেন। এখন সর্বশেষ তথ্য পাওয়ার জন্য আসলে আমাদের রাতের 8টার যে ব্রিফিংটি সেটির জন্য অপেক্ষা করতে হবে। তবে আমরা এখন পর্যন্ত দেখছি যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্সে করে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগীরা আসছেন, যাদের অনেকেই 70 থেকে 80% পুড়ে গিয়েছে। আবার অনেকের প্রাথমিক কিছু ক্ষয়ক্ষতি নিয়েও তারা এখানে এসেছেন। তবে প্রাথমিক চিকিৎসার পরে সবাইকে এখানে আসতে হচ্ছে, কারণ বিশেষায়িত এই হাসপাতালগুলোতে যারা অগ্নিদগ্ধ হন তাদের জন্য যে চিকিৎসা সেবা রয়েছে সেটি আসলে অন্য কোথাও কিন্তু এই সুবিধাটি নেই। বলা যায় এখন পর্যন্ত আপনি সামনে যে পরিস্থিতিটি দেখছেন, এখানে কিন্তু রোগীদের বিভিন্ন স্বজন থেকে শুরু করে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ কেউ এসেছেন স্বেচ্ছা রক্ত দেওয়ার জন্য। আবার অনেক রক্ত
দানকারী প্রতিষ্ঠান আছেন তারাও এখানে এসেছেন। আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে যে প্রয়োজনীয় রক্তগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। সার্বিক পরিস্থিতি বলতে গেলে যে হতাহতের সংখ্যাটি সেটি কিন্তু প্রায় 200-র কাছাকাছি বলা যায়। আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদেরকে আলাদা করে কি কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, কিভাবে তাদেরকে আলাদা করা হচ্ছে এই বিষয়টি যদি জানাতেন। এবং যারা 50 জন আপনি বলছিলেন যে ভর্তি করা হয়েছে, বাকিদেরকে কিভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে? শান্তা, মূলত যে 50 জনের কথা বলছিলাম সেটি বিকেল 5টা নাগাদ যে ব্রিফিংটি আমাদেরকে করেছিলেন আইন উপদেষ্টা, সেটি তখনই সর্বশেষ তথ্য ছিল। সেই তথ্য অনুযায়ী কিন্তু এখনো কিন্তু আমরা আপডেট কোনো তথ্য এখানে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেনি। তারা পরবর্তী যে তথ্যটি সেটি রাতের 8টায় জানানোর কথা রয়েছে আমাদেরকে। আর এই হাসপাতালেই শুধু 50 জনের বেশি ভর্তি ছিল 5টার আগ পর্যন্ত। এখনো কিন্তু অনেক রোগী আসছে, আর যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে কিন্তু আইসিইউতে রাখা হচ্ছে। যেহেতু এখানে একটি সীমাবদ্ধতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু এই একই ধরনের সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এটিও জানানো হয়েছে যাদের অবস্থা আরও বেশি গুরুতর, বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে তাদেরকে কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়ারও প্রস্তুতি এখন পর্যন্ত সরকারের রয়েছে। আকাশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। বার্ন ইনস্টিটিউট থেকে খবর জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি, ফয়সাল হোসেন। ফয়সাল, আমার কথা শুনতে পারলে একটু জানাবেন যে আপনি কোথায় অবস্থান করছেন। যদি ঘটনাস্থলে অবস্থান করে থাকবেন একটু জানাবেন যে সেখানে কি অবস্থা। বিশেষ করে এখানে অনেক মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি, জানাবেন যে এখানে সর্বশেষ কি দেখছেন ওই জায়গায়। এখানে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যারা এখানকার উদ্ধার অভিযান কিন্তু শেষ। এখন কিন্তু উৎসুক যে জনতা, সেই জনতা ভিড় করে আছে। কিন্তু এমনিতে যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান শেষ। এখানে প্রায় 15 থেকে 20টি যে ফায়ার সার্ভিসের টিম ছিল তারা কাজ করেছে। তো প্রায় 1.5 থেকে 5 ঘন্টা কাজ শেষে এখন কিন্তু সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীর যে অ্যাম্বুলেন্সগুলি ছিল বা গাড়ি ছিল এগুলো কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে। এবং এইখানে আমি প্রায় দুপুর 1:30 থেকে 2টা নাগাদ এখানে এসেছি। তখন থেকে আমি আসলে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ বলতে হয় যে 100 থেকে 150 অ্যাম্বুলেন্স এরই মধ্যে কিন্তু ভেতর ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনাস্থল থেকে বের হয়েছে। তো সুনির্দিষ্টভাবে এখনই আমি ঘটনাস্থল থেকে বলা যাচ্ছে না যে কি পরিমাণ নিহত হয়েছে, তবে আহত এখানে প্রত্যক্ষদর্শী এবং যারা সাধারণ এখানে ঘটনাস্থল প্রথম থেকে পর্যবেক্ষণ করেছেন তারা বলেছেন যে শতাধিক আহত হয়েছে। সংখ্যা হয়তো সরকারিভাবে হয়তো 20 জন বলা হচ্ছে, বা এটা আরো বাড়তে পারে আর কি। ফয়সাল, একটু জানাবেন আপনি ঘটনাস্থলে যেহেতু অবস্থান করছেন, এখনো কি এমন কাউকে পেয়েছেন যে পরিচয় পাচ্ছেন না, খোঁজ করতে পারেননি, এরকম কেউ দাবি করছেন, এমন কাউকে পেয়েছেন ঘটনাস্থলে? সেনাবাহিনী লাঠিচার্জ করছে, কারণ এখানে যে পরিমাণ উৎসুক জনতা, এই উৎসুক জনতার ভিড় কিন্তু সামলাতে পারছে না। এবং সেই কারণে যারা ভেতরে এখনো যদি 2-1 জন থেকে থাকে আহত অবস্থায়, তাদেরও কিন্তু বের করা সম্ভব হচ্ছে না। তো এই কারণে সেনাবাহিনী লাঠিচার্জ করে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগের সংবাদে বলেছিলাম যে ভেতরে কয়েকটি ক্রেন প্রবেশ করানো হয়েছে, যে ধ্বংসাবশেষ, অর্থাৎ যেই বিমানটি এখানে আছড়ে পড়েছে সেই বিমানের ধ্বংসাবশেষগুলো বের করা হবে। এবং আমরা দেখতে পেলাম যে এই ক্রেনটি কিন্তু ভেতর থেকে এরই মধ্যে বের করে নিয়ে আসা হয়েছে। ভেতরে কিন্তু বেশ কিছু বড় বড় সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করানো হয়েছে। আমরা ধারণা করছি যে সেই গাড়িগুলোতে হয়তো যে ধ্বংস বিশেষগুলো আছে সেগুলো সেখান থেকে বের করা হবে। এইখানে এখনো পরিস্থিতি এখানে সকালে আমরা যে দুপুরবেলা আমরা যেটা দেখেছিলাম যে যেসব স্বজনেরা মানে শিক্ষার্থী যারা ছিলেন তাদের পরিবারের আহাজারি আমরা দেখেছি। সময়ের সাথে সাথে এখানে সেনাবাহিনী
হয়েছিল সেখানে লিস্ট করে করে যারা ভিতরে শিক্ষার্থীরা আটকে পড়েছিলেন তাদের কিন্তু তাদের স্বজনদের ভিতরে নিয়ে গিয়ে বের করে নিয়ে আসা হয়েছে। আর যারা গুরুতর আহত হয়েছেন তাদের কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এখনো থমথমে এই অবস্থা, হয়তো আরও বেশ কিছুক্ষণ চলবে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তবে উদ্ধার অভিযান আপাতত এখানে স্থগিত আছে আর কি, অর্থাৎ হতাহত বা আহত নিহত ভেতরে কেউ নেই বলে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফয়সালকে ধন্যবাদ। ফয়সাল, আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে আসবো। আমরা বিদাকে দেখতে পাচ্ছি, জুমাতুল বিদা রয়েছেন উত্তরার আধুনিক হাসপাতালে, আমরা সেখান থেকে আপডেট জানার চেষ্টা করব। বিদা, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দেখেছি যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা বেশি দগ্ধ হয়েছেন তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে, 50 জনের মতো ভর্তি আছে। বাকি যারা আহত হয়েছেন 164 জনের মতো, আমরা সংখ্যাটা জানতে পেরেছি সবশেষ। আপনি যদি জানান যে এই হাসপাতালে কতজন রোগী এসেছেন এবং তাদের অবস্থা কতজনের আশঙ্কাজনক। এই হাসপাতাল উত্তরা ঘটনাস্থল চারপাশের এলাকাটার আবহ একেবারে ভিন্ন হয়ে আছে, এখনো ভারী হয়ে আছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটু আগেই চ্যানেল 24-এর যে সরাসরি সম্প্রচারে আমরা কথা বলছিলাম, তিনি জানিয়েছেন সবশেষ তাদের হিসাব মতে প্রায় 160 জনের মতো তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং যারা গুরুতর 45 জনের মতো তাদেরকে বার্ন ইউনিটে তারা স্থানান্তর করেছেন নিজ উদ্যোগে। এবং বলেছেন যাদেরকে স্থানান্তর করা হয়েছে তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক, কারণ এখানে যারা এসেছেন তার অধিকাংশের কথা তারা বলেছেন যে তাদের অধিকাংশই 35 থেকে 75% পুড়ে গিয়েছে এবং শ্বাসনালী থেকে শুরু করে যেই বিশেষ অঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন তাদের চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, সেগুলো পুড়ে যাওয়া পরবর্তী সময়টা কেমন হয়, পরিস্থিতি কেমন হয় সেটি কিন্তু তিনি বলেছেন। এবং এখন যেই চিত্রটি আসলে দেখছেন যে একটি বাস এসে দাঁড়িয়েছেন, মানুষ একে একে উঠছেন, এটি স্বাভাবিক দিনে একরকম হলেও আজকে এই বাস আসার কারণটি একটু খুব সহজ করে জানিয়ে রাখি। এই হাসপাতালকে কেন্দ্র করে যাদের রক্ত প্রয়োজন হবে তারাই এখানে এসে জড়ো হয়েছেন এবং যারা রক্ত দিবেন তাদেরকেই বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এই বাসগুলো দিয়ে ঢাকা মেডিকেল এবং অন্যান্য যেখানে রোগী রয়েছেন এই রক্তের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা রক্ত দান করবে তারা মূলত এই বাসগুলোতে করে সেই রক্ত যেখানে দিবেন সেখানে চলে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বোর্ড ধরে স্বজনেরা এসেছেন এবং সেখানেই কিন্তু যারা রক্তদাতা রয়েছেন যুক্ত হচ্ছেন, কথা বলছেন এবং একটু পর পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের বাসগুলো আসছে, সেখানে করেই কিন্তু রক্তদানের জন্য মানুষ যাচ্ছেন। এবং এখন পর্যন্ত কিন্তু স্বজনরা আসছেন যারা তাদের সন্তানকে খুঁজছেন, গণমাধ্যমের বিদা আরেকটি জিনিস যদি আমাকে বলেন যে যে হাসপাতালে আপনি অবস্থান করছেন সেখানে সক্ষমতা কিরকম, যে সব রোগীরা আসছেন ভয়াবহ অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে চিকিৎসা করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে কিনা? বিদা। জি শান্তা, যেই হাসপাতালটিতে আমরা আছি উত্তরা আধুনিক হাসপাতাল, এই হাসপাতালটি মূলত ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছে, যার কারণে ঘটনা পরবর্তী সময়ে সব রোগীকে প্রথম ধাপে এখানেই আনা হয়েছে। এখানে বার্ন ইউনিট না থাকাতে প্রাথমিক চিকিৎসাটা কিন্তু এখানের চিকিৎসকরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যখন এসেছি তখন দেখেছি যে যারা ইন্টার্ন চিকিৎসক আছে, যারা এখানে এই চিকিৎসা শাস্ত্র পড়াশোনা করেন, তারা পর্যন্ত এইখানে দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র রোগীদেরকে, আহতদেরকে সেবা দানের জন্য। এবং যে কর্তব্যরত দায়িত্বরত চিকিৎসক ছিলেন তার পাশাপাশি যে বিশেষজ্ঞরা ছিলেন বিভিন্ন বিভাগের, তারাও একযোগ হয়ে মূলত এই চিকিৎসাটা দিয়েছেন, তাদের যে প্রাথমিক চিকিৎসাটুকু, যেহেতু বার্ন ইউনিট নেই। এবং এই হাসপাতালের পক্ষ থেকেই উদ্যোগ নিয়ে যারা গুরুতর আহত ছিলেন তাদেরকে ঢাকা মেডিকেলে পৌঁছে দেওয়া হয়েছে এবং যারা আসলে প্রাথমিকভাবে এখনো আহত রয়েছে, এই ঘটনা পরবর্তী সময়ে মানসিকভাবে বিকারগ্রস্ত রয়েছে কিংবা হালকা আহত রয়েছে, তাদের মতো প্রায় 30 জনের মতো এখনো এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন বিনামূল্যে তারা চাচ্ছেন তাদের চিকিৎসাটি নিশ্চিত করতে এবং আগামী দিনে এটি যাতে কোনো মানসিক ভার তাদেরকে যাতে ভবিষ্যতে বহন করতে না হয়। ধন্যবাদ বিদা যুক্ত হবার জন্য। আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগ দেব। জুমাতুল বিদা যুক্ত হয়েছিল এবং এই দুর্ঘটনা নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সালাউদ্দিন এম রাহমাতুল্লাহ, তিনি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিটির বাংলাদেশের প্রধান। তার সাথে আমরা কিছুক্ষণের মধ্যে যুক্ত হবে, তবে তার আগে এই দুর্ঘটনা সংক্রান্ত আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে আসতে চাই।
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের খোঁজ খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান তিনি। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের দেখতে গিয়েছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নেতাকর্মীদের নির্দেশ দেন ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াতে। আমরা এই ঘটনায় অত্যন্ত শোক জানিয়েছি। আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের যেন ফেরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি। প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ জোনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয়। বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমানটি ঘন বসতি থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেও শেষমেশ দুর্ঘটনা এড়াতে পারেননি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। দুর্ভাগ্যবশত এটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে। FT-7 মডেলের বিমানটি চীনের তৈরি। বাংলাদেশ ছাড়াও এটি দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু দেশও ব্যবহার করে। FT-7BG বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। সোমবার দুপুর 1:06 ঢাকার কুর্মিটলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য বলছে, দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ফাঁকা এলাকায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তা আছড়ে পড়ে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ ক্যাম্পাসে। উইকিপিডিয়ার তথ্য বলছে, FT-7 চীনের তৈরি 3rd জেনারেশনের উন্নত মানের একটি ফাইটার এয়ারক্রাফট। মূলত স্বল্প দূরত্বে আকাশ থেকে আকাশে লড়াইয়ের জন্য বিশেষভাবে প্রস্তুত এটি। 1965 থেকে 2013 সাল পর্যন্ত বিমানটি উৎপাদন ছিল, পরে তা বন্ধ করে দেওয়া হয়। এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয় 2017 সালের ডিসেম্বরে। বাংলাদেশ ছাড়াও ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আফ্রিকার বেশ কিছু দেশ এই জেটটি ব্যবহার করে। দুর্ঘটনা কবলিত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। জানা গেছে, তরুণ বৈমানিক তৌকির ইসলামের প্রশিক্ষণ পর্বের শেষ ধাপের ফ্লাইট ছিল এটি। ঢাকার কুর্মিটলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর রামপুরা, হাতিরঝিল, মিরপুর ঘুরে দিয়াবাড়ি হয়ে ল্যান্ড করতে চাচ্ছিলেন তিনি, কিন্তু শেষ সময় এসে আনুষ্ঠানিক সমাপ্তি হলো না তরুণ এই বৈমানিকের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বিষয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো। সরাসরি যুক্ত হবেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি বাংলাদেশের প্রধান ফ্লাইট লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সালাউদ্দিন রহমাতুল্লাহ। জনাব রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সাধারণত প্রশিক্ষণ বিমান যেগুলো দেখে থাকি, সেসনা বা PT-6, F-7 এর মতো একটা যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়লো। এই বিমানটার আসলে ত্রুটিপূর্ণ কোনো জায়গা আপনি লক্ষ্য করেন কিনা? যদিও আপনারা বুঝবেন যে এটা তদন্ত করে বের হয়ে যাবে, তবে প্রাথমিকভাবে কি মনে করছেন যে কি কারণে এই বিমান যুদ্ধের এরকম একটা যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়লো? ধন্যবাদ আপনাদের সবাইকে এবং দর্শকদেরকে। আসলে এটা যুদ্ধ বিমান বললেও এটা প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যুদ্ধ বিমানটা, এটা সেই জন্য এটা নামকরণ করা হয়েছে যে আপনার FT-7 BG-1। তার মানে এই কিছুদিন ইনস্ট্রাক্টরের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পরেই তারপরে তাকে সোলো পাঠানো হয় এবং সোলো একবার দুবার করে তারপরে সে জঙ্গি বিমান হিসাবে এই প্লেনটা যথাযথভাবে চালাবে। তাই এটা একটা প্রশিক্ষণের শেষ মুহূর্তেরই মানে ফ্লাইটটা ছিল। তবে ঠিকই বলেছেন, এয়ারফোর্সে যে ধরনের যে এয়ারফোর্স পাইলটদেরকে যেভাবে গ্রুমিং করা হয় এবং তাদেরকে জঙ্গি বৈমানিক হিসেবে প্রস্তুত করা হয়, তার সমস্ত পর্বই প্রায় শেষ করে এসেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। এবং আমার মনে হয় না যে এখানে কোনো লুফোলস, তার ট্রেনিং এর কোনো লুফোলস ছিল বা কি। নিতান্তই একটা নিছক দুর্ঘটনা বলা যেতে পারে। তবে আমার একটা এই দুর্ঘটনার কারণ হিসেবে আমি একটাই বলতে পারি, হয় যান্ত্রিক অথবা হিউম্যান ফ্যাক্টর হতে পারে। সেখানে
আহ, আহ, আমি আরো স্ট্রেসফুলি বলতে চাই যে বিমান বাহিনী এটা নিজেরাই তদন্ত পরিচালনা করবেন এবং তারা পরিষ্কারভাবে জানতে পারবেন এটা কি ছিল। তবে এখানে বিশেষভাবে বলা যে বহু স্কুলের বাচ্চারা হতাহত হয়েছেন এবং অনেকে প্রাণ হারিয়েছেন, এটাই দুঃখজনক। আমার একটা কথা হচ্ছে যে এই ঢাকা রানওয়ে এখানে এয়ারফোর্স এবং সিভিল দুটোই ব্যবহার করা হয়। আমরা এত উন্নতি করেছি দেশে, 50 বা 54 বছর পার হয়ে গেছে। আমাদের তো এতক্ষণে রানওয়ে গুলো শুধু বিমান এগুলো একটু সেপারেট করা দরকার ছিল এবং এয়ারফোর্স যে যে জায়গায় ফ্লাই করবে সেখানে এত যে অঞ্চলে ফ্লাই করবেন সেটা সাধারণত একটা মানে ফিল্ড অঞ্চল অথবা চর অঞ্চল এই জাতীয় জায়গায় একটা হতে পারে, কিন্তু এত লোকালয়ের মধ্যে একটা স্কুলে যে ধ্বংসাবশেষটা পড়া এটাই দুর্ভাগ্যজনক। কিন্তু ডেফিনেটলি পাইলট কোনোদিন ইচ্ছা করে এটা করবেন না। কি কি হয়েছে না হয়েছে এটা তো পরেই আমরা জানতে পারবো। আপনি আরো প্রশ্ন করতে পারেন। নিঃসন্দেহে জনাব সালাউদ্দিন, পাইলট অবশ্যই ইচ্ছাকৃতভাবে করেনি, এটি একটি দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা বলা যায়। আপনি বলছিলেন যে আধুনিক একটি বিমান ব্যবহার করা হয়েছে, বিজিআই মানে হচ্ছে আমরা যদি বলি যে ব্লক জেনারেল ইমপ্রুভমেন্ট, যার অর্থ পূর্ববর্তী F7 এর থেকে এটি আরও বেশি আধুনিক। তো এমন একটি আধুনিক বিমান যখন এমন একটি দুর্ঘটনায় পড়লো, প্রশ্ন ওঠে এই F7 ফাইটার জেট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, এটি কি আসলে দুর্ঘটনা প্রবণ কোনো যুদ্ধ বিমান কিনা? না, আমি তা বলবো না। এটা তা না, এটা অনেক বিমান ফ্লাই করে। তবে যেহেতু বিমান বাহিনী অত বেশি ফ্লাইং করতে পারে না, টেকনিক্যালি এটা একটু পুরনো হয়ে গেছে। আমি আপনাদের চ্যানেল থেকেই জানতে পারলাম যে বেশ কিছু বছর পুরনো হয়ে গেছে এরোপ্লেনগুলি। তাতে করে মেনটেন্যান্স এটা বেড়ে যায়, খরচও বেড়ে যায় আর মেনটেন্যান্স ইকুইপমেন্টও বেড়ে যায়। আর এটা ফ্যাক্টরি থেকে যখন বন্ধ করা হয়েছে, আমাদের এখন প্রয়োজন কিন্তু আরও আধুনিক এবং নতুন বিমান ব্যবহার করা। আমরা যদি অ্যাফোর্ড করতে পারি সেই দিকে নজর দিতে হবে। সেই জন্যই কিন্তু এয়ারফোর্স পরিপূর্ণ একটা মানে ফিট বিমান বা সার্ভিসেবল বিমান ফ্লাই করার জন্যই কিন্তু এয়ারফোর্সে ফ্লাইং কম আমরা লক্ষ্য করি। আমরা যখন ফ্লাই করতাম লং টাইম ব্যাক, উই হ্যাড বিন ফ্লাইং মাচ মোর। এনিওয়ে, তো নতুন বিমান আসা উচিত এবং যন্ত্রাংশ নতুন হওয়া উচিত। প্রশিক্ষণ আমি কোয়াইট কনফিডেন্ট যে এটা মনে হয় ভালোভাবে দিবে। তবে জনাব রহমতুল্লাহ, একটা প্রশ্ন জনসাধারণ সাধারণত করে যে কোনো দুর্ঘটনার পরবর্তীতে এই যে বিশেষ করে বাংলাদেশে প্রশিক্ষণের কাজে যেই বিমানগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর মান এবং সেগুলোর যে ম্যানুফ্যাকচারিং ডেট, সেটা নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা একজন অ্যাক্সিডেন্ট এক্সপার্ট হিসেবে? না, আমি এইটাই বলছি যে জাহাজগুলো যেহেতু এয়ারপ্লেনগুলো পুরনো হয়ে গেছে, এটা রিপ্লেনিশ করতে হবে বাই নিউ জেনারেশন এয়ারক্রাফট। তবে ফাইটার ফ্লাইং এর জন্য এই জাহাজ দুটো কিন্তু সার্ভিসেবল ছিল, যেটা ফ্লাই করছিল সেটা সার্ভিসেবল ডেফিনেটলি ছিল। তবে তবুও আমরা তো লেটেস্ট আমরা এভিয়েশনে দেখেছি এবং 787 এর মতো নতুন জাহাজে অনেক কিছু যান্ত্রিক ত্রুটি হয়তো বা হয়েছে, যেটা সম্পর্কে আমি অনেক কথা বলি এবং বলবো, ভবিষ্যতে বলবো। তো তাতে করে দুর্ঘটনা একটা দুর্ঘটনাই বটে, তবে যত কম করা যায় সেটাই হওয়া উচিত। আমি এইটুকু নিশ্চয়ই জনাব সালাউদ্দিন এম রহমতুল্লাহ আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ। কথা বলছিলেন তিনি। দর্শক, উত্তরার দিয়াবাড়ি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সজল শাইখ। চলে যাচ্ছি তার কাছে। সজল, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, সবশেষ খবর জানাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং নৌবাহিনীর দুইটি ট্রেন এবং সেনাবাহিনীর একটি ট্রেন আনা হয়েছিল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাকে উদ্ধারের জন্য। ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর একটি ট্রেন তাকে উদ্ধারের জন্য ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর একটি ট্রেন এখান থেকে চলে গিয়েছে। বিমান বাহিনীর দুইটি ট্রেন এখনো ভিতরে রয়েছে। অর্থাৎ বলা যায় যে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু এখনো এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে কিছু অভিভাবক এবং কিছু শিক্ষার্থী কিন্তু এখনো বেরিয়ে যাচ্ছে। এছাড়া যদি বলা যায় যে আনুষ্ঠানিকভাবে যেই উদ্ধার কাজ এখানে কিন্তু সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এখন ভিতরে আর কোনো আহত এবং নিহতরা কেউ নেই বলে আমাদেরকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে। শান্তা, শামীমাকে যুক্ত করতে চাই। শামীমা সুলতানা শুনতে পেলে জানাবেন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা দগ্ধ রয়েছেন তাদেরকে দেখতে এখন পর্যন্ত দায়িত্বরত কেউ এসেছেন কিনা, আর যাদের রক্ত লাগবে তাদের কি অবস্থা?
রাশেদ, এখানে আসলে দায়িত্বরত হচ্ছে মানে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি যারা অভিভাবক আছেন তারা তো আসছেনই, প্রচুর পরিমাণে যারা রাজনৈতিক দলের নেতা তাদেরকে আমরা আসতে দেখছি। এখানে শুধুমাত্র মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে শুধু আসছেন তাই নয়, তারা রীতিমতো দল বেঁধে আসছেন এবং তাদেরকে সামলাতে যারা এখানে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং হাসপাতাল কর্তৃপক্ষের যারা দায়িত্ব পালন করছেন সবাই কিন্তু সবাইকেই বেগ পেতে হচ্ছে। সবাই বোঝাচ্ছেন যে এখানে যে ধরনের চিকিৎসা যাদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এটি কিন্তু খুবই স্পর্শকাতর। আপনি জানেন যে এই ধরনের ঘটনায় সহজেই ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে, তো সেজন্য কিন্তু প্রচুর মানুষকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। প্রচুর পুলিশ এখানে আছে, প্রচুর স্বেচ্ছাসেবক আছে, কিন্তু এই যে রাজনৈতিক দলের একে একে আসা যাওয়া ঠেকানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে বিএনপির পরপর দুটি দল এসছে, একটি তাদের বিএনপি পন্থী যে আইনজীবী যারা আছেন তারা এসেছিলেন এবং বিএনপি পন্থী চিকিৎসক যারা তারা এসেছিলেন এবং এরপরে কিন্তু ইসলামী আন্দোলন যারা যে দলটি সেই দলের পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে আপডেট নেব। শামীমাকে ধন্যবাদ। শামীমা সুলতানা যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এবং সজল শাহেক যুক্ত হয়েছিলেন উত্তরার দিয়াবাড়ি থেকে।